স্টুডেন্ট, কোডিং ভূমিতে তোমাদের স্বাগত জানাই। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তোমরা সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথনের মতো কোডিং ল্যাঙ্গুয়েজ বাংলায় খুবই সহজে শিখতে পারবে। এছাড়াও এখানে আরো কিছু কোর্স রয়েছে যা তোমাদের কোডিং স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে। সেসব কোর্স ডিটেলস তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। ওয়েবসাইট ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এখন আমি যে ভিডিওটি করতে চলছি এটি হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ সি এর উপর একটি শর্ট ভিডিও, যা তোমাদের সি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিছু বেসিক নলেজ ডেভেলপ করতে এবং তুমি সি ল্যাঙ্গুয়েজে কি করে তুমি কোডিং করবে এটা জানতে সাহায্য করবে। বেসিক স্ট্রাকচার অফ সি তে প্রথম যে পোর্শনটি আসে ওটি হচ্ছে আমার ডকুমেন্টেশন সেকশন। ডকুমেন্টেশন সেকশন বলতে, ধরে নাও তুমি নয় অন্য কেউ কেউ একটা কোড 2 বছর আগে লিখে রেখেছে। এখন 2 বছর পরে আমি গেলাম ওই কোডটি দেখতে। তো আমি বুঝতে পারছি না কোডটা কে লিখেছে। যদি তুমি কিছু না লিখে রাখো, কোডটা কেন লেখা আছে, কোডটা কবে লেখা হয়েছে, আমাদের কোডে এগুলো সব লিখে রাখতে হয়। তাহলে সুবিধা কি হয়, 2 বছর পরে যে কেউ কোডটি যখন দেখবে তখন সেই বুঝতে পারবে যে কোডটি এই টপিকের উপর লেখা আছে। তো এটা আমাদের বলতে হয় ডকুমেন্টেশন সেকশনের মাধ্যমে। এছাড়াও আমরা যখন কোনো কোডে কোনো লাইন লিখি, তো ওই কোডের লাইনের পাশে আমাদের কিছু কমেন্ট পাস করতে হয়। কারণ কি, দেখো তুমি আজকে একটা কিছু কোড লিখলে, তুমি একটা লজিক ভেবে কোডটি লিখলে, কিন্তু 2 বছর পরে হতেই পারে তোমার লজিকটা মনে নেই, তুমি কেন ওই লাইনটা লিখেছিলে। তো ওটা বোঝার জন্য আমাদের কিছু কমেন্ট পাস করতে হয়। এই কমেন্ট পাসটাও আমার এই ডকুমেন্টেশন সেকশনের আন্ডারেই পড়ছে। তুমি যখন অঙ্ক করো দেখবে অঙ্কেও আমরা কিছু সাইড নোট লিখি। যখন আমরা কোনো একটা অঙ্কের ফর্মুলা ইউজ করলাম, তো ওই ফর্মুলাটা ইউজ করার সময় আমরা একটা সাইড নোট লিখছি। এই সাইড নোট আর এই আমি যেটা বলছি কোডে কমেন্ট, দুটো প্রায় সিমিলার। আমি একটা লাইন লিখছি কেন, ওটার লজিকটা আমাকে ডিফাইন করতে হবে, বা লাইনটা কি বোঝাচ্ছে ওটা আমাকে ডিফাইন করতে হবে। এটাই হচ্ছে আমার ডকুমেন্টেশন সেকশন। তো ডকুমেন্টেশন সেকশনে যখন তুমি কোনো সিঙ্গেল লাইন কমেন্ট করবে, সেক্ষেত্রে তুমি জাস্ট নর্মালি দুটো ব্যাকস্ল্যাশ দিয়ে, দুটো দুটো স্ল্যাশ দিয়ে তুমি এখানে যা একটা কিছু লিখলে, এটা দেখো তোমার কমেন্ট হয়ে গেল। এখন তুমি যে নেক্সট লাইনে যাবে, তখন তুমি এখানে আর কোনো স্ল্যাশ দিচ্ছ না। সেক্ষেত্রে তুমি দেখো এটা লিখলে, দেখো এটার কমেন্ট হবে না। তো যখন আমি সিঙ্গেল লাইন কমেন্ট করব, তখন আমার ওরকম দুটো স্ল্যাশ দিলেই আমার কমেন্ট পাস হয়ে যাবে। কিন্তু যখন আমি মাল্টিপল লাইন কমেন্ট চাইবো, তখন আমাকে এরকম একটা স্ল্যাশ দিয়ে একটা স্টার দিতে হবে। এই ক্ষেত্রে দেখো আমি কিছুটা লিখলাম, আমি নেক্সট লাইনেও যেতে চাইছি, নেক্সট লাইনে আমি যা লিখবো সেটাও আমার কমেন্ট হয়ে যাবে। এখন আমার এই কমেন্টটা অফ করার জন্য আমাকে আবার স্টার দিয়ে স্ল্যাশ দিতে হবে, তাহলেই আমার কমেন্টটি অফ হবে। দেখো এখন আমার কমেন্ট অফ হয়ে গেছে। আমাদের নেক্সট পোর্শন হলো লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশনে সাধারণত আমরা কিছু হেডার ফাইল ডিফাইন করে থাকি, যেটা কোডটিকে এক্সিকিউট করতে সাহায্য করে। আমাদের খুবই কমন একটা জানা হেডার ফাইল আছে stdio.h। এবার stdio.h টা কি কাজ করে, তুমি যখন কোডে printf, scanf এর মতো কমান্ড গুলো ইউজ করছো, ওই কমান্ডটা কি বোঝাচ্ছে, ওই কমান্ডটি এক্সিকিউট করতে stdio.h আমাদের কাজে লাগে। এখন তুমি কোডে লিখলে printf, scanf, কম্পাইলারকে তো বুঝতে হবে printf আর scanf মানেটা কি। কম্পাইলার তো ওটা বুঝছে না। কম্পাইলারকে বোঝানোর জন্য যে হেডার ফাইলটি দরকার হয় সেটি হলো stdio.h। এখন দেখো আমি একটা কোড লিখলাম, ওই কোডে আমি হেডার ফাইলটা ইনক্লুডই করলাম না, আর আমি বলছি যে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড। তো দেখো আমার কোডে একটা, আচ্ছা আমি এখানে কমা দিতে ভুলে গেছি, প্রথম কথা কমাটা দিয়ে নিই আমি, হ্যাঁ এবার ঠিক আছে। এখানে একটা এরর দিচ্ছে, আমার কোড বুঝতে পারছে না, আমার কম্পাইলার বুঝতে পারছে না যে প্রিন্ট এফ মানে কি আবার, কারণ ওটা বোঝার জন্য ওর কাছে কোনো হেডার ফাইল নেই। ওই হেডার ফাইলটি হলো ইনক্লুড stdio.h। এই stdio.h এই হেডার ফাইলটা আমি যেই এখন ইনক্লুড করব, সেই দেখো আমার কোড কিন্তু বুঝে যাবে প্রিন্টএফ মানেই প্রিন্ট করতে বলছে। এরকম আরো অনেক হেডার ফাইল রয়েছে। আর একটা কমন হেডার ফাইল হলো ম্যাথ.h। ম্যাথ.h বেসিক্যালি ম্যাথমেটিক্যাল ফাংশন গুলোকে ডিফাইন করতে কাজে লাগে। ম্যাথমেটিক্যাল ফাংশন বলতে কি, যেমন ধরো নাও তুমি এখন লগারিদমের কোনো কোড লিখছো, যেখানে তোমার লগারিদমটা ইউজ হবে, লগ 10 তুমি ইউজ করতে চাইছো। তো কোডে তো তুমি লগ লিখে দিলে তো কোড বুঝবে না লগ মানে কি।
কোড ভাববে লগ কোনো ভেরিয়েবলের নাম। তো ওই লগটি বোঝানোর জন্যই আমাকে একটা ম্যাথমেটিক্যাল হেডার ফাইল ইউজ করতে হয়। ওটাই হলো আমার math.h। math.h যে তুমি ইউজ করবে সেই কোড বুঝবে। আরে লগ মানে তো লগারিদম বোঝাচ্ছে। এটা বোঝানো এগুলোই হচ্ছে আমাদের হেডার ফাইলের কাজ। থার্ড হচ্ছে ডেফিনেশন সেকশন। ডেফিনেশন সেকশন হচ্ছে তুমি কোডে কোনো একটি ভ্যালুকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করে দিলে। মানে সবার জন্য ওটা ইউনিভার্সাল ট্রুথ। যেমন আমাদের পাই এর একটা ইউনিভার্সাল ভ্যালু আছে 3.14। তুমি দেখবে এবার তোমরা কেউ বলতে পারো যে না আমরা তো পাই 22/7 ইউজ করি। হ্যাঁ, 22/7 ও সিমিলার টু 3.14, কিন্তু তুমি কোথাও দেখবে না যে পায়ে আমরা ইউজ করছি 3.12, কোথাও ইউজ করছি পায়ে 3.20। পায়ের যা ভ্যালু হয় 3.14ই হয়। তো এটা পায়ের একটা ইউনিভার্সাল ট্রুথ। তো সেরকম তুমি তোমার কোডের ক্ষেত্রে একটা ইউনিভার্সাল ট্রুথ ভ্যালু ডিক্লেয়ার করে দিতে পারো, যেটা সবার জন্য ট্রু। ওটা তুমি চাইলেও পরে চেঞ্জ করতে পারবে না। যেমন আজকে তুমি চাইলে পায়ের ভ্যালু তুমি 4 ইউজ করতে পারবে না। ওটা ইউনিভার্সাল ট্রুথ, তোমাকে 3.14 ই ইউজ করতে হবে। তেমন সেক্ষেত্রে কোডে তুমি একটা ইউনিভার্সাল ট্রুথ ভ্যালু তুমি ডিক্লেয়ার করে দিতে পারো, যেটা তুমি চাইলেও পরে চেঞ্জ করতে পারবে না। যেমন দেখো আমি এখানে লিখলাম ডিফাইন ম্যাক্স 10, তার মানে ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেল ম্যাক্স এর ভ্যালু 10। এখন আমি দেখো যখন প্রিন্ট করব পার্সেন্টাইল ডি, এটা বেসিক্যালি ইন্টিজার প্রিন্ট করতে আমাদের কাজে লাগে, ম্যাক্স। এক্ষেত্রে দেখো আমার অ্যান্সার 10 এসে গেল, কারণ ইউনিভার্সাল ম্যাক্স এর ভ্যালু 10। এখন তুমি বলছো না আমি মানি না, আমার ম্যাক্স মানে হবে 12। তো আমি তোমার কথা মতো ম্যাক্স মানে 12 দিলাম, আর দেখো আমাকে এরর দিয়ে দিল, বললো না হতে পারে না, ম্যাক্স মানে তো 10, তুমি 12 কি করে বলছো? এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথের মজাটা, মানে যেটা একবার তুমি বলে দিয়েছো ওটা তুমি পরে আর চেঞ্জ করতে পারবে না। তোমাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে যাও হিস্ট্রিতে, যাও হিস্ট্রিতে গিয়ে ভ্যালুটাকে চেঞ্জ করো, চেঞ্জ করে দেখো ম্যাক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এখানে তো চেঞ্জ করলে পাই ভ্যালু তো চেঞ্জ করা যাবে না, সেটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথের কনসেপ্ট। আর তারপরে গ্লোবাল ডিক্লারেশন। তুমি যখন কোনো ফাংশনের বাইরে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, তো সেই ভ্যালুটাকে বলে গ্লোবাল ভেরিয়েবল। আর যখন তুমি ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবে, ওটা হবে তোমার লোকাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল মানে আমি ধরলাম ফাংশনের বাইরে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম এ, যার ভ্যালু হচ্ছে 10, আর আমি এই ফাংশনের মধ্যে দেখতে চাইছি এ। তো এটার অ্যান্সার দিয়ে দেবে আমাকে, ও সরি এখানে কমা দিতে হবে। হুম, এটা অ্যান্সার আমাকে দিয়ে দেবে 10। এখন তুমি বলতে পারো যে আরে এটাই তো আমি ডিফাইনে তো আমি একই করলাম, আমি ডকুমেন্টেশন ওই ডেফিনেশন সেকশনে তো আমি একই জিনিস ইউজ করেছিলাম, তাহলে এটা আর আমার ডেফিনেশন সেকশনের মধ্যে ডিফারেন্সটা কি? এটা ডেফিনেশন সেকশনের মধ্যে আমার মেইন ডিফারেন্স এটাই যে এখানে আমি যেটা গ্লোবালি ডিক্লেয়ার করব, আমি চাইলেই ওই ভেরিয়েবলটাকে লোকালিও ডিক্লেয়ার করতে পারবো। ওই ভেরিয়েবলটাকে আমি চাইলেও লোকালিও ডিক্লেয়ার করতে পারবো। দেখো এখন লোকালি আমি যেই বললাম ইন্ট এ মানে 12, সেই এটা দিয়ে দিল এ, এর ভ্যালু 12। এখন আমি যেই লোকালি ডিক্লারেশনটাকে অফ করে দেবো, সেই আবার ওটা দিয়ে দেবে গ্লোবাল ভ্যালুটাকে। এবার এটাতে মজাটা হচ্ছে এটাই যে ধরে নাও একটা গ্লোবালি কোনো ভ্যালু ডিক্লেয়ার করা আছে, ওটা সবার জন্য ট্রু, কিন্তু তুমি যদি ওইটুকু ফাংশনের মধ্যে একটা লোকালি ভ্যালু ওই সেম ভেরিয়েবলের জন্য ডিক্লেয়ার করে দাও, তখন তোমার ফাংশনটা জানবে লোকাল ভ্যালুটাকে, গ্লোবাল ভ্যালুটাকে তখনও কনসিডার করবে না। এটা হচ্ছে তোমার গ্লোবাল ডিক্লারেশনের মজা। আর দেখো আমি এতক্ষণ ধরে লোকাল লোকাল বলে যাচ্ছি, লোকালটা কি, তুমি ধরে নাও একটা ফাংশনের মধ্যে কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলে, তো এক্ষেত্রে তুমি যদি ফাংশনের মধ্যে যদি কোনো তুমি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে থাকো, তো ওই ভেরিয়েবলটা হচ্ছে তোমার লোকাল ভেরিয়েবল। এখন দেখো এই ফাংশনের বাইরে বি এর এক্সিস্টেন্সই নেই, বি মানে কি কেউ জানেই না, কিন্তু তুমি যদি এই ফাংশনের বাইরে কোথাও এ ইউজ করো, এ কিন্তু সবাই চিনে যাবে যে এ তো গ্লোবাল ভ্যালু, এ সবাই চেনে, কিন্তু বি কে কেউ চেনে না, তো বিটা হচ্ছে আমার লোকাল ভ্যালু, লোকাল ছেলের মতো। তো বি কে কেউ চেনে না, তো বি হচ্ছে আমার লোকাল ভ্যালু, আর এ হচ্ছে আমার গ্লোবাল ভ্যালু। একে সবাই চেনে। এখন যদি কেউ ইচ্ছা করে এর ভ্যালুটা লোকালি চেঞ্জ করে দেয়, তাহলে ওইটুকু এরিয়াতে এর ভ্যালুটা লোকালি ভ্যালু কনসিডার করা হবে, আদারওয়াইজ এটাকে গ্লোবাল ভ্যালু কনসিডার করা হবে। এটার আমি আমি একটা এক্সাম্পল দেবো, যেটা তোমরা আরো বেটার বুঝতে পারবে। নেক্সট হচ্ছে মেইন ফাংশন। তোমরা তো এতক্ষণ ধরে দেখেই যাচ্ছ আমি যে কোডটা লিখছি, কোডটা একটা মেইন ফাংশনের মধ্যে লিখছি। তো মেইন ফাংশন হচ্ছে আমার একটা মেইন ফাংশন, মানে ইম্পর্টেন্ট
পোর্শন আমার সি এর জন্য, আদারওয়াইজ আমি কোনো কোড এক্সিকিউটই করতে পারবো না। তো এটা একটা ইম্পর্টেন্ট পোর্শন। মেইন ফাংশনটা আমাকে কোডগুলোকে এক্সিকিউট করতে হবে। আর লাস্ট সাব প্রোগ্রাম সেকশন। ধরে নাও তুমি একটা কোড লিখলে যেখানে তুমি মাল্টিপল ফাংশন লিখলে, অনেকগুলো ফাংশন দিয়ে তুমি একটা কোড লিখলে, আর তুমি চাইছো যে তোমার একটাই ফাংশন হবে যে এই মাল্টিপল ফাংশন গুলোকে এক্সিকিউট করতে হেল্প করবে। তো এই যে একটা ফাংশন হচ্ছে ওটা হচ্ছে তোমার মেইন ফাংশন, আর যে মাল্টিপল তুমি ফাংশন গুলো বানিয়েছো ওটা হচ্ছে তোমার সাব প্রোগ্রাম সেকশন, তোমার সাব ফাংশন বলতে পারো তুমি। যেমন দেখো আমি এটার একটা এক্সাম্পল দিচ্ছি, আমি কতগুলো বানাচ্ছি। ইন্ট আমি একটা বানাচ্ছি, সাম বলে একটা আমি ফাংশন বানাচ্ছি, যেখানে আমি বলছি ইন্ট এই আমার বি মানে হলো গিয়ে 10। আর আমি প্রিন্ট করতে চাইছি, আমি প্রিন্ট করবো না, ছাড়ো, রিটার্ন করি, বেটার হবে। রিটার্ন করতে চাইছি আমি সাম, তো তাহলে এ প্লাস বি। আর আরেকটা আমি ফাংশন বানাচ্ছি যেটা আমি নাম দিচ্ছি সাব। তো এক্ষেত্রে আমি একটা কাজ করি, এটা একটা ভালো জিনিস করি, এবার আমি এখানে এর একটা একটা আলাদা ভ্যালু ডিক্লেয়ার করে দিই। এখানে দেখো এর ভ্যালু আমি ডিক্লেয়ার করিনি বলে এটা আমার গ্লোবাল ভ্যালুটাকে নেব, কিন্তু যদি এখানে আমি এর ভ্যালু একটা কিছু ডিক্লেয়ার করি তখন এর গ্লোবাল ভ্যালু, আচ্ছা 20 তো, আচ্ছা 18 নিয়ে নিই, তখন এ আর কোনো গ্লোবাল ভ্যালু নেবে না, তখন লোকাল ভ্যালুটাকে নেবে। আর এখানে আমি ইচ্ছা করে বি কে ডিক্লেয়ার করছি না, দেখো এটা একটা এরর দেবে, কারণ বি আমার এখানে লোকালি ডিক্লেয়ার করা আছে, আমার কিন্তু বি গ্লোবালি ডিক্লেয়ার করা নেই। তো আমি যখন এখানে বি বি এর আমি যখন চাইবো, দেখো আমি রিটার্নটা কি দিই ওটা দেখলে বুঝতে পারবে। রিটার্ন আমি দিচ্ছি রিটার্ন রিটার্ন দিই এ মাইনাস বি। ওকে, তো এক্ষেত্রে দেখো আমি বি কে রিটার্ন করছি, এ মাইনাস বি কে রিটার্ন করছি, কিন্তু আমার এই ফাংশনটা জানি না বি মানে কি, ও কনফিউজ হয়ে যাবে, বলবে আরে বি তো নেই, আমার এ বুঝতে পারছি গ্লোবালি একটা এ আছে, কিন্তু গ্লোবালি তো কোনো বি নেই, বি তো লোকালি আছে। তো এখানে ও একটা এরর দেবে, ও কিছু বুঝতে পারবে না এটা কেন হচ্ছে, দেখবে এটা এররটা যখন দেবে তখনই বুঝতে পারবে আরো তোমরা। আহ এখানে ধরে নাও আমি দিচ্ছি ইন্ট সি, সি মানে আমি প্রিন্ট করছি সাবকে। আর ইন্ট ডি, ডি মানে আমি প্রিন্ট করছি আহ ডি মানে আমি ডি এর ভ্যালুটা দিচ্ছি আমি সামকে। ওকে, আচ্ছা এখানে কমা দিতে হবে নাহলে এরর দেবে, এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা লাইনের পরে একটা কমা দিতে হয়। আবার এখানে কেউ ডিফাইনের পরে কমা দিতে না, ডিফাইনের পরে কমা দিলে কিন্তু এরর আছে, এমনি বাকি লাইনগুলোর পরে কমা দিতে হবে, এটা ওইগুলো মাথায় রাখতে হবে। প্রিন্ট এফ এখানে পার্সেন্টাইল ডি ব্যাকস্ল্যাশ এন পার্সেন্টাইল ডি কমা সি কমা ডি। আশা করি সব ঠিকই আছে। রান করে এবার দেখো ঠিক আছে, এরর দিচ্ছে কেন, কারণ বলছে যে সাবে তো বি নেই, তুমি এ মাইনাস বি কি করে বললে, বি তো সামে ছিল, বি তো সাবে নেই। দেখো এবার আমি এখানে যেই আমি এখানে একটা বি বলে দেবো, বি মানে হচ্ছে 2, তো কোড খুশি হয়ে যাবে, কোডে এখন আর কোনো এরর দেবে না। এই দেখো আমার ভ্যালু দিয়ে দিল, কত দিল, প্রথমে কি প্রিন্ট হচ্ছিল সি, সি মানে কি সাব, সাব মানে কি এ মাইনাস বি। মজাটা দেখো, এ মানে এখানে কত ছিল 18, আর এখানে এ বি মানে কত 2, 18 মাইনাস 2 করলে কত আসবে 16। আর নেক্সট প্রিন্ট করছে কি ডি, ডি মানে কি সাম, সাম মানে কি এ প্লাস বি। এখানে বি মানে কত 10, এ নেই, এ নেই মানে এ কি নিয়ে নেবে, এখন এ 10ই নেবে। এ যদি আমি ডিক্লেয়ার করতাম তাহলে এর ওই ভ্যালুটা নিত, যেমন এখানে যেমন এর ভ্যালু 18 নিয়েছিল, আমি ডিক্লেয়ার করেছি বলে। এখানে এ আমি ডিক্লেয়ার করিনি বলে এর ভ্যালু আমার ওই গ্লোবাল ভ্যালুটাকে নেবে। তো 10, 10 প্লাস 10 করলে কত হবে 20। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তো তোমরা ওটা কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি অ্যান্সার করে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এন্ড শেয়ার করো, আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।